বাংলাদেশে 300টা এমপির নির্বাচন হবে, একটা এলাকাও পাবেন না যে এলাকার এমপি সাহেব কি করবে পাশ করলে পরে লিখিত আকারে সাহস করে এই কথা বলছে। সাহস করে লিখিত আকারে কেউ এই কথা বলতে পারে না। কেন পারে না? দুগুর বুগুর মন, তাই পারে। আমি তো লিখিত আকারে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনি পড়বেন, রাখবেন, টেবিলে রাখবেন, বাচ্চাদের কাছে দিবেন, স্কুলে রাখবেন। এরপরে এই 20টা তো কাজ বলছি আমি, এই 20টার মধ্যে কোনটা করতে পারলাম কোনটা করতে পারলাম না আমাকে ধরতে পারবেন। ধরতে পারবেন না? যে লিখিত আকারে বলে না তারা ধরতে পারবেন? পারবেন? তাহলে শুভঙ্করের ফাঁকিটা কি এটা বুঝতেছেন না? বলে না কেন লিখিত আকারে? যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে হয় লিখিত আকারে বলো। আমরা তো সাহস করে লিখিত আকারে কইছি। আরেকজন, আরো 5 জন তারাও যদি লিখিত আকারে বলে, তখন না নির্বাচিত হওয়ার পরে 2 মাস পরে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আপনি যে লিখিত আকারে বলছিলেন এই কাজটা করবেন, এই কাজটা করবেন, এই কাজটা করবেন, কোনটা করছেন দেখান। বলতে পারবেন না এটা? এই জন্য বাংলাদেশের রাজনীতিতে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই ফাঁকিটা হইল কেউ কোনো কথা লিখিত আকারে সুনির্দিষ্টভাবে ওয়াদা দিতে চায় না। সবাই খালি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, এরপরে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে বলবে যে কোনদিন কইছিলাম তো মনে নেই। তা আপনি কি কইবেন তারে? কিছু দেখাইতে পারবেন না। দেখাইতে পারবেন? আমি আপনাদেরকে লিখিত আকারে বলে দিয়ে গেলাম, এটা ধরে ধরে আমার জিজ্ঞেস, এটা ধরে ধরে 1 নম্বর কইছি দুর্নীতির 12টা বাজায় ছাড়বো। 1 নম্বর কইছি। না পারলে আমার জিজ্ঞেস করবেন, দুর্লভপুর গ্রামে জিজ্ঞেস করবেন, শ্যামনগরে জিজ্ঞেস করবেন, বঙ্গের গাঁও জিজ্ঞেস করবেন, গ্রাম সাল্লায় জিজ্ঞেস করবেন। আসতে হবে না আবার ঘুরে আমারে করবেন যে সাল্লায় তো দুর্নীতি আছে, আপনি বলছিলেন দুর্নীতি চলে যাবে, তো গেল না, তো জিজ্ঞেস করতে পারবেন না কথাটা? 2 নম্বর কইছি বেকার যুবকদের চাকরি দিব। দেখবেন তো চোখের সামনে, প্রথম 100 দিনে কটা দিব, 6 মাসে কটা দিব, 1 বছরে কটা দিব, 2 বছরে কটা দিব, 5 বছরে কটা দিব, আমি তো লিখে বলে দিতেছি। তো লিখে বলো। রাজনীতি যদি করতে হয় আর বুকে সৎ সাহস থাকে, সত্যিকার অর্থে বীর পুরুষ হয়, লিখে বলুক নাই কথা। বলে না কেন? এটা লেখা বলে না, এর পিছনে মূল কারণ হলো জানে যা বলবে তা শেষ পর্যন্ত করতে পারবে না, এই জন্য বলতে চায়। পারবে না তো? পেরেছে অতীতে? পারছে? সেখান থেকে উদাহরণ পারছে কিনা? ছিল না এরা এমপি? ছিল না? কি কইছে দেখান, তালিকা করে। তো বসেন। তো তাই যদি হয় তাহলে আপনি এই সমস্ত কথা বলে লাভ কি? এই যে 5 লক্ষ লোকের বসবাস দিরাই সাল্লায়, এই জায়গাটা কি কারো বাপ দাদার সম্পদ? সম্পদ নাকি আপনার বাপের? আমার বাপের? এটা তো জনগণের। আমি বলতে পারি যে এটা আমার একবারের জন্য দিয়ে দাও, বলতে পারি আমি এটা? পারি আমি এটা বলতে? না, আমি তো বলতে পারি না। যদি এমন হইতো যে এই জায়গার মালিক উনি, ওনারে হাত পায়ে ধরে কইতাম বাপ রে চাচা রে তো 2 কের ক্ষেত আমার দয়া করে দিয়ে দিই, বুঝতে পারতাম না এটা? কিন্তু এটা তো লক্ষ লক্ষ একর জমি, হাজার হাজার লোকের বসবাস, 5 লক্ষ লোক এখানে বসবাস করে দেশ দেশের বাইরে। আমি কি এটা মামুর বাড়ির আবদার? আমি বলতে পারি যে আমারে তোমরা দয়া করে এটা দিয়ে দাও, বলতে পারি এটা? পারি এটা? এমন যদি হইতো যে আমার সাথে আপনার 2 হাত জায়গা নিয়ে মারামারি লাগছে, আমি আপনার হাত পায়ে ধরে রাতের বেলা বুঝাই ফেলতাম, সকালবেলা উঠে ঠিক আছে রে বাবা রে, তোর বাড়িরা আমার বাড়ির সীমানার ভিতরে 2 হাত জায়গা আমার দিয়ে দিই, বুঝাইতে পারতাম না আপনারা? আপনারা হাত পায়ে ধরলে হয়তো দিয়েও দিতেন। 5 লক্ষ লোকের ভাগ্যের চিনি। এই যে বাচ্চারা, এই যে বাচ্চাগুলি বসে দিচ্ছে, দয়া করে এদের জীবন আমার দিয়ে দাও, এটা আমি কইতে পারি? কইতে পারেন আপনি? এটা এটা তো জীবন, এটা 2 হাত জমি না, এ তো 1 হাত কিছু না, একটা বিল্ডিং না, 2টা ইট না, 10 লাখ টাকা না, এটা তো লক্ষ লক্ষ। এই যে আগামী 5 বছর পরে এদের বয়স হবে 12 বছর, 13 বছর, 14 বছর, এটা তো এদের জীবনের প্রশ্ন। আপনি তো এটা বলতে পারেন না, আমিও তো এটা বলতে পারি না যে দয়া করে এটা আমার দিয়ে দাও, তুমি তো এটা পারবা না, এটা কাজ না তোমার, কি করে হবে এটা? এদের জীবন নিয়ে তো এভাবে ছিনিমিনি খেলার বিষয় না, এটা লক্ষ লক্ষ লোকের জীবন। আপনি যদি সত্যিকার অর্থে, আমি যদি সত্যিকার অর্থে পারি, তাহলে আমি দায়িত্ব নিব। না পারলে আমি কেন এই ঝামেলার মধ্যে জড়িয়েছি? কেন? আমি তো এটা খুঁজে পাই না যে দিরাই সাল্লায় যারা এমপি নির্বাচন করতে আসছে, এমপিটা কে হবে আসলে?
প্রশ্ন করেন তো নিজেরে, এমপি কে বলেন, মা তারে জিজ্ঞেস করেন। যে ব্যাটারে ভোট দেবেন সে এমপি হইতে হবে না? এমপি হইলে পার্লামেন্টে যাইতে হবে না? যুক্তি তর্ক করতে হবে না? নাকি কি কাজটা কি হবে আমি তো এটা বুঝি না। আমার তো দুনিয়া বহু লেখাপড়া করছি, কিন্তু এই যে তো একটা ছোটখাটো বিষয়। আপনি আমারে ভোট তো দিবেন আমারে নাকি ওনারে দিবেন? ওনারে ভোট দিবেন? এই হুজুরে দিবেন ভোট? দেন দেখি, আমি বক্তৃতা দিই আর হুজুরে ভোট দেন। দেন, যদি দিতে চান দেন, আমার সমস্যা নেই। আর উনি বক্তৃতা দিচ্ছে, আপনি আমারে ভোট, কি এটা কি ধরনের কথা? আমি কি করব আপনাদের জন্য? আমি যদি আপনাকে এটা বলতে না পারি, আর একজন সাইডে থেকে বলে আমি কি করব আমাকে বাধ্য করতে পারবে? হবে কোনোদিন? তাইলে তো ভুল রাস্তা, তো হিসাবটা ভুল। জনগণের চিন্তা ভাবনায় এটা ভুল হিসাব, এটা না। আসলে আমি আপনাদেরকে একটা কথা শুধু খুবই কাঁচা কাঁচা কথা বললাম। কেন বললাম জানেন? গ্রাম বাংলার মানুষ এত পেস পুজ বুঝে না। কথাটা সোজা। একজন এমপি হবে, সে সংসদে যাবে, সে যুক্তিতর্ক উপস্থাপন করবে, আপনার জন্য ঝগড়া করবে, আপনার জন্য ন্যায্য হিসেব বুঝে নিয়ে আসবে, এটা আনবে, দিরাই সাল্লায় ভাগাভাগি হবে, উন্নয়নের কাজ হবে। এটাই তো বাংলা কথা। তো যান দেখি পার্লামেন্টে, যান যান পার্লামেন্টে, যান সংসদে, আলোচনাটা করে। কি আলোচনা করে আমরা দেখি, হোক না আলোচনা। সংসদে গিয়ে কি আলোচনাটা হয়েছে আমরা দেখি, সবাই মিলে দেখেন। এখন তো দেখতে পারবেন মোবাইলে, আগে তো দেখতে পারতেন না। এখন মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে বাড়ির ভিতরে বসে দেখতে পারবেন না। এখন তো ঘরের ভিতরে বসে বিকালবেলা হাঁটবেন, খাইবেন, নাচবেন, আর বড়ই খাইবেন, আর খালি দোকানে দোকানে বসে দেখবেন কে কি কইছে না কইছে, বুঝতে পারবেন না তখন কামটা কে কি করে। এখন আর আগের মতো ধামা চাপা দিয়ে লুকানোর কোনো ব্যবস্থা নাই। সুতরাং কে পারবে আর কে পারবে না এটা আপনারা ঠিক করবেন। যুক্তিটা এইটা, মার্কার নিজস্ব কোনো প্রাণ নাই, প্রাণ হলো মানুষের। মার্কারে মানুষ চালায়, মানুষে মার্কায় চালায়। যদি মানুষের প্রাণ না থাকে, মানুষ যদি এটা পরিচালনা করতে না পারে, শুধুমাত্র মার্কার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো সিদ্ধান্ত যদি আপনি নিতে না পারেন, মার্কা দিয়ে আপনি কি করবেন? দেখেন দেখি মার্কা এনে 5000 মার্কা টানাই রাখেন এই বাজারে, দেখেন দেখি একটা মসজিদ বানানো যায় কিনা। ধরেন দাঁড়িপাল্লা এখান থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত, গ্রাম সাল্লা পর্যন্ত 1000 পোস্টার দিলেন, একেবারে একটু পরে পরে ফেস্টুন লাগাই দেন, দেখেন একটা মসজিদ হয় কিনা। মার্কা নিজস্ব কোনো সত্তা নাই, সত্তা হলো মানুষের। মানুষ মার্কাটা চালাই দেখেই মার্কাটা গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় তাহলে লাভ হবে না। তো আমি আপনাদের সামনে এই কথা এই জন্য বলছি, কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে আমি কথা বলতে চাইনি কোনোদিন, কিন্তু আমি এই বাস্তব সত্যটা কাউকে না কাউকে তো বলতে হবে। আমিও তো দিরাই সাল্লার লোক, রাস্তা হলে আমার লাভ হবে না? হাসপাতাল হইলে আমি ব্যক্তিগতভাবে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন হাসপাতালে যাবে না? যাবে। তা আমি তো হাসপাতাল হোক এটা চাই, আমি রাস্তাঘাট হোক এটা চাই, বাচ্চারা চাকরি পাক এটা চাই। তাই আমারও তো একটা ভোট আছে, আমি যদিও প্রার্থী, আমার একটা ভোট আছে না? তা আমি ভোটটা কি কাটবো? আপনি কইলেন আমি দিয়ে দেব, আপনি আজারে বক্তৃতা দিলেন আমি দিয়ে দেব, আমি তো মরলেও দিব না। আমি তো আমারই দিব না, যদি দেখি আমি অযোগ্য আমি আমারই দিব না। আমার ধারণা সারা বাংলাদেশে এরকম সাহসী লোক আমি ছাড়া আর দ্বিতীয়টা নাই। আমি যখন দেখব যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, আমি নিজের ভোটটা নিজেরই দিব, প্রার্থী হলেও দিব চাই না। আমি প্রতারণার আশ্রয় নিতে চাই না। আমি যদি কাজ করতে না পারি, কাজের সক্ষমতা না থাকে, কাজ করার মতো ক্যাপাসিটি না থাকে, আমি বুঝে ফেলি যে আমার দ্বারা এগুলো সম্ভব না, তাহলে আমি নিজের ভোট নিজের দিয়ে প্রতারণার আশ্রয় নিব কেন? কেন নিব? আরে বাবা, ভোট তো একটা স্বচ্ছ ব্যাপার, বিবেকের প্রশ্ন। এই বিবেকটা আমি যার ইচ্ছা তারা দিয়ে দেবো নাকি? না, আমি শিশির মানুষ সবাই দুইটা আওলা জল কথা কইছি তাই তারা দিয়ে দিব, এটাও তো হইতে পারে না। অমুক সবাই সে আবেগের কথা বলে দিচ্ছি তাই দিয়ে দিব, এটাও হইতে পারে কেউই না। এই কাজ করতে গেলে উপযুক্ত লোক ছাড়া আপনি যেখানে ইচ্ছা সেখানে ভোট দিবেন, আগামী 5 বছর আপনাকে অবশ্যই একই ধরনের বঞ্চনার মধ্যে পড়তে হবে। বাকি সিদ্ধান্ত সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। কথা তো একবার স্পষ্ট, লোক মানুষ কারা
কিভাবে ভাঙবে, কিভাবে লাগাবে, কই লাগাবে, কাটবে কে, মারাই দিবে কে, চাউল হবে কিভাবে, রানবে কে, খাওয়াবে কে? উত্তরটা বুঝতে পারছেন না? তো কথাটা তো এরকমই, একেবারে গ্রাম্য ভাষায় বুঝবে। এত শিক্ষিত লোকের কিতাবি কুতুবি বোঝার দরকার নেই, একেবারে বইপত্র পড়াইটার জন্য পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই, এটার জন্য লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল হওয়ার দরকার নেই। কথাটা সোজা, কোনো জড় বস্তুর প্রাণ নাই, মানুষ এগুলোকে চালায়, এই জন্য এগুলো গুরুত্বপূর্ণ হয়। কোন দাঁড়িপাল্লার প্রাণ নাই, দাঁড়িপাল্লার পিছনে যদি শক্তিশালী লোক না থাকে, কাজের লোক না থাকে, ন্যায় পরায়ণ লোক না থাকে, তো দাঁড়িপাল্লা আপনি যতই কিনে আনেন 10টা 20টা, ওইটার মাপে আপনি ভালো জিনিস জিন্দিগিতে পাবেন। একই রকম ধান আপনি যত জগতে যত ধান কিনে নিয়ে আসেন, এটা দিয়ে আপনি কোনোদিন চারা রোপণ করতে পারবেন না যদি না ওই ধানটাকে পরিচর্যা করার মতো লোক না পান। এখন দেখেন, আমরা একদিকে দাঁড়িপাল্লার কথা বলি, আমাদের বন্ধুরা ধানের কথা বলে, এবার দেখেন কোনটার পিছিয়ে কি লোক আছে। ধানটা দেখবেন কেন, লোকটা না দেখবেন? নাকি ধান দেখবেন? দাঁড়িপাল্লা দেখবেন কেন, লোকটা না দেখবেন? দাঁড়িপাল্লা তো আপনার ঘরেই আছে, ওটা তো আছে, বাজারে আছে, দোকানে আছে, দাঁড়িপাল্লার তার অভাব নেই। তো দাঁড়িপাল্লা যেটা আছে, ওইটার পিছনে যে লোক আছে, এই লোক এই দাঁড়িপাল্লা চালাইতে পারবে কিনা এটা দেখবেন। ধানের পিছনে যে লোক আছে, ওই লোক ওই ধানের গাছ থেকে জন্ম নিয়ে চাউলের রূপান্তর করতে পারবে কিনা এটা দেখবেন, দেখেও তুলনা করবেন, এরপরে যেটাকে ভালো মনে হয় এদিকে বলবেন। এর সাথে সহজ সরল কথা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? আমি কি বলবো? এখন যদি এমন হয় যে আমি দাঁড়িপাল্লা মার্কা দেখতে দিতে থাকলেন আর কিসে কি আছে দেখলেন না, তাহলে কি দাঁড়াবে? দাঁড়িপাল্লা পাশ করে গেল, মাপামাপিতে সমস্যা হবে না? পাশ করলো, দাঁড়িপাল্লা গেল, এবার মাপ দিলে চলে যাবে। তো লোক যদি খারাপ হয় আর দাঁড়িপাল্লা ফিট করেন, তাহলে লোহার পাল্লার নিচে দেয়া একটা 200 গ্রাম পাথর চুম্বকের মতো নিচ দিয়ে ফিট করে রাখবেন। তাহলে যেটা আসলে চাল কম দিছে, এটা দেখবেন 200 গ্রাম ফিট করে রাখছে, তো লোক তো সঠিক নাই, পাল্লা তো এটা, লোকটা সঠিক না হলে একদিকে দিবে চাউল আর আরেক দিকে দাঁড়িপাল্লার নিচে দিয়ে দেখবেন চুম্বকের মতো করে একটা লাগানি যায়। 200 গ্রাম লাগাইলে এটা তো আগেই এরম হয়ে যাবে না, নুয়ে যাবে। তো তাহলে 800 গ্রাম হয়ে যাবে 1 কেজি, 800 গ্রাম 1 কেজি হয়ে যাবে না? তাহলে দাঁড়িপাল্লার দুষ্কি দাঁড়িপাল্লার না, যে বেটা 200 গ্রাম লাগাইছে তার। যে লোক 800 গ্রামকে 1000 গ্রাম বানাইছে সেই লোকের না দোষ, দাঁড়িপাল্লার নিজের তো কোনো দোষ নাই। ধান যদি সুসা হয়, এটারে আপনি নিলেন বয়লার মেশিনে, সিদ্ধ করবেন, চাউলে রূপান্তরিত হবে। তো সিদ্ধ করে যে চাউলে রূপান্তরিত হবে, বয়লার মেশিন ফিট করলেন। কেউ যদি বয়লার মেশিন থেকে দেখেন, শহরে গিয়ে দেখবেন এটার ভিতরে ইঞ্জিন মেশিন আছে একটা, পার্সেন্টেজ বেশি দিলে চাউলের সিদ্ধ বেশি হয়, পার্সেন্টেজ কম দিলে চাউলের সিদ্ধ কম হয়। এখন এই যে পার্সেন্টেজ বেশি দেওয়া কম দেওয়া, এইটা কি মেশিন দিতে পারে না মানুষ দেয়? মানুষ দেয় না? এখন যদি ধানের পিছন দিয়ে মানুষ না দেখেন, তাহলে বেশি পার্সেন্ট দেওয়া তো এই ধান সিদ্ধ বেশি হয়ে যাবে। এরপরে খাইবেন কিভাবে? খালি ফেক আর ফেক হবে বাদ। ঠিক। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে আসছি, সহজ সরল, গ্রামের মানুষের সঙ্গে এত রাজনীতি করতে হয় না। গ্রামের মানুষ তো সহজ, গ্রামের মানুষ আসলেই খুব সরল। এরা সামান্যতে ব্যথা পায়, সামান্যতেই আনন্দ পায়। সুতরাং এদের সঙ্গে এত ঢাকা ঢোকার রাজনীতিতে কি হইতেছে না হইতেছে, কে পক্ষে বিপক্ষে, এত বড় আলোচনা করে তো কোনো লাভ নাই। হে দেখে চোখের সামনে, হে দেখতেছে যে চোখের সামনে রাস্তা আছে কিনা, এই দেশে দেখে তার তো ঢাকা ঢোকায় কি হইলো, এটা দেখে হে কি করবো, খাইবো না মাথার দিকে, এটা দিয়ে তো তার লাভ নাই। হে দেখে যে আমি বাড়ি থেকে বাইরেছি,
সাল্লা যাইতাম, রাস্তাতে যাইতে পারতেছি কিনা এটা তার কাছে বিবেচ্য বিষয়। তার কাছে আরেক বিবেচ্য বিষয় যে আমি অসুস্থ হয়েছি, ডাক্তার পাই কিনা, বাস তার কাছে এতটুকু বিবেচ্য বিষয়। একে যদি আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বুঝাইতে যান, এটা তো আপনি বুঝাইতে পারবেন না গ্রামের মানুষ। দরকার হতো নাই, তার তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার জীবনে যাইতে হয় না। তার যাইতে হয় সাল্লা, তার যাইতে হয় গঙ্গেরগাঁও, তার যাইতে হয় সামারসর, তার যাইতে হয় সাতপাড়া, তার যাইতে হয় হলো শ্রীহাইল। তা আপনি শ্রীহাইল কেমনে যাবে, সামারসর কিভাবে যাবে, সাতপাড়া কিভাবে যাবে, গঙ্গেরগাঁও কিভাবে যাবে, ঢাকায় কিভাবে যাবে, হবিগঞ্জে কিভাবে যাবে, এই সমস্ত আলাপ আলোচনা না কইরা ঢাকা ঢোকার রাজনীতির মারপেচ দিলে এরা তো কিছুই বুঝতে পারবে না। এই কারণে আমরা সুনির্দিষ্টভাবে এই কারণে সুনির্দিষ্টভাবে